না, সেটাই বলছি, বিচার তাদের দাবিতে ছিল। এরা যেটা নবীনরা, তরুণরা এই বিচারটা চেয়েছে। তবে তারা এটা কেন ওঠার কারণ, তখন একটা প্রচলিত ছিল কাদের মোল্লার ইতে একটা লেনদেন হয়েছে, বাজারের একটা জনরব ছিল, এটাই তাদেরকে বিক্ষুব্ধ করেছিল। করে তারা যায় কিছু, পরের ইতিহাস আমরা জানি। কিন্তু আমি যেটা বিচারের ব্যাপারে, যেহেতু বিচারের কথাটা আসছে, সেখানে আজকে দুই একটা কথা, এই বিচার যেটা হচ্ছে, এই বিচারকে কেউ ন্যায় বিচার বলতে পারবে না। আমি অন্তত যেই দুজনের রায় হয়েছে সেই দুজনের রায় নিয়েই বলতে চাই। রায় হয়েছে তিনজনের, চলে যাওয়ার পরে রায় হয়েছে। এটা তার স্ট্র্যাটেজি হলো কি হতো, তাকে শেষে ধরতে হতো, পালিয়ে গেছে। আগে আমাদের আমাদের গোলাম আজমের বিচারটাই তো প্রথম হওয়া উচিত ছিল। আমি অন্য জায়গায় বলেছি, সে তার আগের দিন পর্যন্ত উনি হেঁটে বেরিয়েছেন, হঠাৎ ধরা পড়ার পরে হুইল চেয়ারে বসে গেলেন। উনি তারপরে থাকলেন যেখানে শাহবাগ চত্বর যেখানে হয়েছে সেই বিল্ডিংয়ে তো উনাকে রাখা হয়েছিল, জেলে পাঠান নাই তারা, তার বাড়ির থেকে খাওয়া আসতো। এইসবের কারণে এই ছাত্ররা, নবীনরা মনে করেছে একটা লেনদেন হয়েছে, একটা কোনো কিছু হয়েছে, এই কারণে তারা। দুটা বিচারে যদি এটাকে আসতে হবে আমাদেরকে, অনেক সময় অপ্রিয় সত্য, অপ্রিয় প্রশ্নগুলিকে আনতে হবে। আজকে এই দুজনের যেটা সাইদের ব্যাপারটাই যদি আমরা ধরি, সাইদের ব্যাপারে বলছে রাজাকার। শাহজাহান ওমর মুক্তিযুদ্ধের বিরাট কমান্ডার, বীর প্রতীক পাওয়া লোক, সে বলছে আমার তালিকাতেই তার নাম নেই। পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ করেছেন সেনা কর্মকর্তা, সুতরাং তার ওখানকার সবার নাম নেই তার। কালকে আমি, গত পরশু কালকে না, আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন, রাজাকারদের ঘৃণা করেন, সব কাজ যা জিজ্ঞাসা করছেন, আমি মল্লিক বলেন তো, কই না ও তো রাজাকার না, ও রাজাকার না, ও রাজাকার না। আমি তাইলে বলেন আপনি জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা করেন, আমি জিয়াউদ্দিনও বলছেন যে সে রাজাকার না। আজকে হতে পারে, আমি তারা সবাই ভুল হতে পারে, আমি কিন্তু তাহলে উচিত ছিল কি প্রসিকিউশনের প্রমাণ করা শাহজাহান ওমর ভুল কথা বলছে, প্রমাণ করা এরা সম্পূর্ণ ভুল কথা বলছে। তারপরে দেখেন শাহজাহান ওমর কোন দলের এমপি? সে বিএনপি, এখন বিএনপি, কিন্তু খালি বিএনপি কিন্তু তাকে প্রমাণ, সেটা আরো সুবিধা। বিএনপি বলেই তাকে কাঠগড়ায় এনে প্রমাণ করা উচিত, অথবা গভর্নমেন্ট তার কাগজ খুলে বের করে দেখানো উচিত। মেজর জিয়াউদ্দিন তো আওয়ামী লীগ করেছেন, মেজর জিয়াউদ্দিন তো আওয়ামী লীগের হয়ে সাইদের বিরুদ্ধে নির্বাচন করেছেন, সেও বলেছে সেটা জিনিসটা। তারপরে কি এই সাইদি সম্পর্কে বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে। হুমায়ুন আহমেদের মায়ের লেখা বইতে কোথাও তার নাম নেই। জাফর ইকবাল কোন সাক্ষী দেন, বলতে আমাকে ডাকে নেই, না ডাকলে আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। এটা কি সাইদির ব্যাপারে না কাদের মোল্লার ব্যাপারে? সাইদির ব্যাপারে, কাদের মোল্লার ব্যাপারে আসবো। সেটা সে যুক্ত ছিল, আমি মনে করি সে করি। আমি অমুকের সাথে আমার 16 বছর তখন বয়স ছিল, আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিতে ঢাকায় আসতেছিলাম, এই শুনেছিলাম ইত্যাদিতেন। অর্থাৎ এইটা কিন্তু মাও তো বেঁচে আছে না, মাও তো বই লিখেছেন, বইতে নাম নাই। এই জন্যই সন্দেহটা করে, এই জন্য সে একটা সাইড, একটা বাজে লোক। আমাকে যদি বলে অ্যাভেঞ্জেলিস্টরা সবসময় বাজে লোক, তারা লোকের নিয়ে করে বেড়ায়, কিন্তু বাজে লোক হবে ফাঁসি দেওয়া যাবে না। আপনাকে যদি ইন্টারাপ্ট না করি আমি, আপনার মামলা জায়গায় থাকেন, বাজারে এই ধরনের কানাঘুষা শোনা যায়, যদিও এই ধরনের কানাঘুষা মানে মানুষের কথা শুনতে নাই। বলা হয় 2টা রায় লেখা হয়েছিল, একটা হলো ফাঁসি, একটা হলো যাবজ্জীবন। তো বিশেষ কোনো কারণে নাকি ওই একটা রায়, ওটা আমি জানি না, আপনি শুনছেন কিনা আমি জানি না। এইটা চলছে। তারপরে দেখেন কাদের মোল্লার ব্যাপারটা, কাদের মোল্লা সে যেটা বলছে, সে 1972 থেকে 74 যখন আপনাদের যৌবন, সেই সময় সে শহীদুল্লাহ হলের ছাত্র, আবাসিক ছাত্র। শেখ সাহেবের আমলে একটা কসাই কাদের মোল্লা কি করে আবাসিক ছাত্র হয়, কি করে ভাইস প্রিন্সিপাল হয়েছিল, ছাত্র ইউনিয়ন করতো না সে ছাত্র পয়লা বলেছে ছাত্র ইউনিয়ন করতাম, নাহিদ এবং মতিয়ার। প্রসিকিউশনের মিনিমাম দায়িত্ব ছিল মতিয়া চৌধুরী এবং নাহিদকে এনে বলা এ তো করে না। আপনি কি তাহলে জাফরুল্লাহ ভাই, আপনি কি কাদের মোল্লার পক্ষে কথা বলতে চাচ্ছেন? না, আমি পক্ষে বলছি না, আমি বিচারের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি বিচারের কথা বলছি। সে যদি করে থাকে তার ফাঁসি কেন 3 বারই হোক, আমি অবশ্য ফাঁসির বিরুদ্ধে লোক, তাকে আজীবন জেলে 70 বছরের জেল দেওয়া। আচ্ছা, আরেকটা কথা আছে, কসাই কাদের আর কাদের মোল্লা দুইজন নাকি এক লোক না? না, সেটাই তো বলছে তার দাবি না। তারপর লাস্ট কথাটা আমি বলি, আরেকটা তার বিরুদ্ধে অভিযোগ, সে কবি মেহেরুন্নেসাকে মেরেছেন, হত্যা করেছে তাকে। কাজী রোজি, আমরা সবাই জানি কাজী রোজি বই লিখেছেন তার উপরে,
বইয়ের মধ্যে কোথাও কাদের মোল্লার নাম নাই। জিজ্ঞাসা করেছিল আসামি পক্ষের উকিল, তার নামটা বাইর করে দেন আমাকে, চুপ করে আছে। চুপ করে থাকেন, একটা বলেন কিছু, সে কি মারছে না মারবে, ও তো আপনি নাম দেন। আমি ভয় পাইছি। ভয় পাইবেন কি করে, ও তো 2010 সাল থেকেই সে জেলে আছে, আপনি বই লিখেছেন 2011 সনে, আপনার ভয়ের কি কারণ? এই ব্যাপারে কি আমাদের এই গাতরতলা নির্মূল কমিটির যে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, এরা ওনারও বোধহয় একটা বই আছে প্রত্যেকে। এখানে মজার ব্যাপারটা হলো কি, যারা এইসব কথা বেশি বলছে তারা কেউ মুক্তিযোদ্ধা করে নাই। যেমন বলছেন এই কথা, হ্যাঁ আমি জেনে শুনে বলছি, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই, তার জীবন রক্ষা হয়েছিল শাহাদাত চৌধুরীর কারণে। শাহাদাত চৌধুরীর সে ভগ্নিপতি। নাসিরউদ্দিন ইউসুফ কিন্তু বিরাট মুক্তিযোদ্ধা, সে বিরাট মুক্তিযোদ্ধা। মুনতাসির মামুন, তাকে তো তার পত্রিকায় বেরিয়েছে, আমি পত্রিকার কথা বলছি, বয়স কত ছিল? 22-23 বছর। বলতো আপনি কোন ফ্রন্টে যুদ্ধ করছেন? চুপ করে ছিল। যুদ্ধ চান নাই, আপনার যৌবন ছিল, যুদ্ধে যাওয়ার বয়স ছিল। যুদ্ধ যদি সাহায্য করে, সাহায্য না, মেয়ে মানুষ না ঘরে বসে সাহায্য করবে। এরা বিভিন্ন রকম কাজ করতে হয় মেয়েদেরকে। আমাদেরকে হাজার রকমের সাহায্য করেছে বাংলাদেশের ভিতরের মেয়েরা, যুদ্ধও করেছে, ভিতর থেকেও সাহায্য। কিন্তু মুনতাসির মামুন নাজাত, তার বাড়ি কে গেছিল? মহিউদ্দিন খান আলমগীর গেছিল, চাচা ভাইটা না? বোরহানুদ্দিন খান আলমগীর গেছিল। আজকে এইসব প্রশ্ন কেন আসছে? খালি মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করাটা ঠিক না। আজকে তাই তারা বলে, মজার ব্যাপার কি, তখন তাকে যেহেতু আপনার তো আইডেন্টিটি কার্ড লাগতো। আমি তো মুক্তিযুদ্ধের সময় ঢাকায় এসেছিলাম, আমাকে মুক্তিযুদ্ধ বাহিনী তো একটা আইডেন্টি কার্ড জোগাড় করে দিয়েছিল। তো বলছে কার আইডেন্টি কার্ড? কোন জামাত ইসলাম দিয়েছিল আপনাকে? তারাই কিন্তু আজকাল এই শাহবাগের এই নবীন তরুণদেরকে অকারণে উস্কিয়ে দিচ্ছে, অকারণে তাদেরকে পিন প্রিকিং করছে। আজকে তাই তারা কি বলছে, আমি এই কথা বলি শেষ করব। আজকে তারাই ঘন ঘন বলছে কি, মুনতাসির মাহমুদ প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ পড়েন কি না পড়েন, এটাকে প্রত্যেক টেলিভিশনে বলার দরকার আছে কিনা আমি জানি না। আজকাল আপনি কি বলতে চাবেন যে উনি কোন মসজিদে নামাজ পড়ে এটা সাক্ষী যাবেন নাকি? না না, আমি চাই না, কিন্তু বলার দরকার আছে নাকি এই রকমের। আজকে যারা তারাই করে নাই, তারাই কিন্তু বাড়াবাড়িটা বেশি করছে, উস্কিয়ে দিচ্ছে। উস্কিয়ে দিয়ে কি লাভ হয়েছে? হেফাজতে ইসলাম। আরেকবার একটু ইন্টারভেন করি, সেটা হলো যে ঢাকা শহরে মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধকে তখনকার রাজনৈতিক দল যারা ছিল তাদের মধ্যে কয়েকটি দল বলছে দুই কুকুরের কামড়াকামড়ি, মানে পাকিস্তান আর ভারত। সেই ধরনের একজন লোক যার কোথাও মুক্তিযুদ্ধে কোথাও সম্পর্ক ছিল আমি জানি না, ওনার নামে তো রাস্তা হয়েছে। আমি এটার কি বলবেন? তাহলে এখানে সরকারের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা আছে, আমরা কিছু এই সম্পর্কে বলবেন না? নবজাগরণ মঞ্চের এরা আজকে বিশেষ কোন মহল দ্বারা এটাকে কুক্ষিগত করার জন্য বা এটাকে তাদের পেটে ঢুকাই বলার জন্য চেষ্টা করতে পারে। সেজন্য এই চেতনা যে ওদের, এই যে নবীনদের, আপনি যেমন ছাত্র জীবনে রাজনীতি করেছেন, আমি যেমন করেছি, তাদের চেতনাটাকে আপনি নিশ্চয়ই অস্বীকার করতে দেখেন। এরা যদি ছাত্র রাজনীতি করতো কি হতো জানেন? আজকে তারা পয়লা প্রশ্নটা তো গ্রাম আর শহরের বৈষম্য, গ্রাম আর শহরের বৈষম্য বাড়ছে। গ্রামের ছেলে আজকে আর শহরে আসতে পারবে না। আপনারা গ্রামের ছেলে, আমি তো শহরের ছেলে, কিন্তু আপনারা সেদিন আসতে পেরেছিলেন। আপনার মতো হাজার হাজার জন এসছে গ্রামে। আমি যখন যাই, চরে যাই, আমি গাইবান্ধার চরে, কুড়িগ্রামের চরে, অথবা রামগতি গিয়েছি, আপনার গলাচিপা, রাঙ্গাবেলি, গ্রামের স্কুলে একটা অঙ্কের মাস্টার নেই, বিজ্ঞানের মাস্টার নেই, ইংরাজির মাস্টার নেই। এরা কি হবে? রাষ্ট্রের পরিচালনায় এদের কারো অবদান থাকবে না। তারা ওই পথের মধ্যে ওই পটকাই ফুটাইতে হবে, তাহলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। আমাদের এখন কি কাইতে হয়? কালকে আমি দেখলাম টেলিভিশনে, তাহলে এই নবজাগরণ মঞ্চের নবীন গণজাগরণ মঞ্চ, ওদেরকে প্রশ্ন উঠানো উচিত ছিল। নবীন এই যে ছাত্র যুব সমাজ, এদেরকে পরিচালনা করার দায়িত্ব তো রয়েছে আমাদের। আমাদের দায়িত্ব, তাদেরকে যেটা বলা উচিত ছিল, ওদেরকে ওখানে তাল দেওয়া না। ওদের ছিল তোমাদের দাবি উঠাতে হবে। ডাকসু ইলেকশন আপনারা কয়েকবার, আপনি গেছেন, মান্না গেছে, আমি দেখেছি। আজকে পর্যন্ত কেন ডাকসু ইলেকশন হচ্ছে না? স্বৈরাচারের আমল ইলেকশন হয়েছে সবকিছু, না বিএনপির আমল না আওয়ামী লীগের আমল, কোনটাতে হয়নি। এটা দুর্ভাগ্যজনক। ক্ষমতাসীন দল যদি হেরে যায় নির্বাচন কেন দেবে? সবসময় সামরিক শাসকদের আমলে নির্বাচন হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশে ক্ষমতার প্রশ্ন, এখানে ক্ষমতার প্রশ্ন, সর্বত্র ক্ষমতার প্রশ্ন। আজকে মতিয়া চৌধুরীর মতো লোক বলছে আমি চার কলমা পড়ি। আজকে বলছে আমার প্রধানমন্ত্রী সকালের ভোরবেলা খুব নামাজ পড়ে 1 ঘন্টা কোরআন শরীফ পড়েন।
প্রত্যেক নামাজ এইসব কথাকে আমাদের জানা দরকার। তার মানে কি আমরা তাল দিচ্ছি আসলে আসলে এই হেফাজতে ইসলামকে বাতাস দিচ্ছে। তাদেরকে এত ভয় করার কি আছে? আমরা মুসলমান না? মুসলমান আছে কি কিন্তু হেফাজত